আজ আপনারা শুনবেন মাল্টিভার্স অফ শার্লক সিরিজের আরও একটি গল্প। এই সিরিজে আমরা শোনাব শার্লক হোমসের সেই সব গল্প যা আপনারা হয়তো কখনো শোনেননি বা পড়েননি। আমাদের আজকের পর্বটি আমরা নিয়েছি মায়া কানন প্রকাশনী থেকে প্রকাশিত 10 শার্লক বইটি থেকে। গল্পটির লেখক শরিন ম্যাকরাম, অনুবাদ করেছেন প্রথিতযশা লেখক এবং অনুবাদক রিজু গাঙ্গুলি। শুরু হচ্ছে আজকের গল্প, ভেইল অফ দ্য হোয়াইট হর্স। আপনারা শুনছেন কাহিনী স্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। পাহাড়ের মাথায় ভাঙাচোরা দুর্গের পাশে দাঁড়িয়ে ঘোড়াটার দিকে তাকাতেই গ্রিসেল রন্ট্রির মনে হলো আজ ঘোড়াটাকে অন্যরকম লাগছে। ঢালু উপত্যকার গায়ে পাথুরে চক দিয়ে ওই বিশাল ঘোড়ার মতো ছবিটা যে কবে আঁকা হয়েছিল কেউ জানেন না। আজ থেকে 2000 বছর আগে রোমানরাই দেশে আসারও আগের কোনো শিল্পীর কাজ এটা। তাও লোকে বলতো আর্থারের শেষ যুদ্ধের জায়গা ছিল ওই পাহাড় আর দুর্গ। ঘোড়াটা তাঁর স্মৃতি। পাশের পাহাড়ের গায়ে ওয়েল্যান্ড স্মিথি নামে একটা গুহা আছে, আর সেখানেই নাকি মানুষদের ঘোড়ায় নাল লাগানোর শাস্তি দিয়ে বন্দি করে রাখা হয়েছে এক আদিম দেবতাকে। ঘোড়াটাকে তার প্রতীক হিসেবেই কেউ কেউ দাবি করত। 7টা দশক পার হয়ে আসা গ্রিসেল নিজে কিন্তু যৌবনে মেলায় গিয়ে শুনতে পেতেন ওই ঘোড়াটা নাকি ইউনিকর্ন। তরুণেরা নাচের আসরে কাছে এসে ফিসফিস করত, ওই ঘোড়ার চোখের ওপর দাঁড়িয়ে কোনো কুমারী যদি প্রেমিককে চুমু খায় তাহলেই সেই ইউনিকর্ন জীবন্ত হয়ে ছুটে পালাবে। অনেক কুমারী সেই ডাকে সাড়াও দিয়েছে, তবে ইউনিকর্ন নড়েনি। এখন অবশ্য ওটাকে সবাই ঘোড়াই বলে। লোকজন বিজ্ঞের মতো এও বলেন যে শিল্পীর হাতের কাজটা ঠিক জমেনি, ঘোড়াটা বেশি রোগা, অত্যধিক লম্বা। তবুও এই দুর্গ থেকে তাকালে বোঝা যায় ওই বিশাল আকৃতিটা একটা ঘোড়ারই। যদিও গ্রিসেল ঘোড়াটা দেখতে আসেননি। শীত পড়েছে, তার মানে গ্রামের অর্ধেক লোক তার দরজায় ভিড় জমাবে নানান আধি ব্যাধির প্রতিকার চেয়ে। ট্যান্সি গাছের পাতা জ্বরজারি ঠেকাতে খুব কাজে দেয়। এখানে তার একটা বড় ঝোপ আছে, আর সেই জন্যই ভোর হতেই মুরগিদের দানা পানি দেওয়া আর অন্যান্য জরুরি কাজগুলো সেরে নিজের ঝুড়িটা নিয়ে বেরিয়ে পড়েছিলেন গ্রিসেল। দুর্গের পাশে নিচু হয়ে পাতা আর শিকড় জড়ো করছিলেন তিনি। আর তখনই মেঘের কম্বল সরিয়ে সূর্য উঁকি দিল। তার আলোয় ঝলমল করে উঠল ঢালু পাহাড়ের গায়ে ঘোড়াটা। আরে, অবাক হয়ে বলে উঠলেন গ্রিসেল, ঘোড়াটাকে কেন অন্যরকম লাগছে। বেশ কিছুক্ষণ ধরেই তা বোঝার চেষ্টা করছিলেন বৃদ্ধা। এবারে অস্বাভাবিক ব্যাপারটা তার চোখে ধরা পড়ল। ঘোড়ার চোখ দুটো লাল দেখাচ্ছে। সূর্যের আলো থেকে চোখটা আড়াল করেও ব্যাপারটার ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলেন না তিনি। ওই সাদা অংশটা যে রং করা হয়নি সেটা বোঝাই যাচ্ছিল। মনে হচ্ছিল ঘোড়াটার চোখের উপর যেন কেউ লাল রঙের কিছু ফেলেছে। বাধ্য হয়ে ঝুড়িটা এক হাতে নিয়ে সাবধানে ঢালবে ওদিকেই এগোলেন গ্রিসেল। আন্দাজ করার বদলে ওখানে গিয়েই দেখতে হবে। নির্ঘাত আশনাই করতে করতে ঘুমিয়ে পড়েছে কোনো ছোড়াছুড়ি। কিন্তু গ্রামে কার এত রস হবে?
একটা পাহাড় থেকে নেমে অন্য একটার মাথায় পৌঁছতে তার প্রায় আধ ঘন্টা সময় লাগলো। এর মধ্যেই তার বেতো হাড়গুলো বেশ কয়েকবার বিদ্রোহ জানিয়েছিল, কিন্তু গ্রিসেল তাদের কথায় কান দেননি। ঘোড়াটাকে একপাশে রেখে কিছুটা উঠতেই তিনি বুঝতে পারলেন উজ্জ্বল লাল রঙের যে ঝলকটা অত দূর থেকেও তার চোখে ধরা দিয়েছিল সেটা আসলে একটা ভারী কাপড়, তবে চাদর বা ক্লোকের মতো করে সেটা মাটিতে বিছিয়ে রাখা ছিল না, বরং তার নিচে কিছু একটা ছিল। গ্রিসেলের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত করলেন তিনি। না, মাথা নেড়ে নিজেকে বোঝালেন, আমাকে দেখতেই হবে। 40 বছরেরও বেশি সময় ধরে এই গ্রামে ধাত্রীর কাজ করছেন গ্রিসেল। অনেক মৃত্যু দেখেছেন তিনি। মৃত্যুর পর মানুষটিকে সুন্দর করে তোলার কাজটাও তাঁকেই করতে হয়েছে অসংখ্যবার। কাজেই মৃত্যুকে কেন ভয় পাবেন তিনি? কম্বলের একটা কোণা ধরে উঁচু করতেই একটি মানুষের শূন্য দৃষ্টির মুখোমুখি হলেন তিনি। মানুষটির রক্তমাখা পোশাকের কাট, মসৃণ হাত, পরিপাটি ছিমছাম চেহারা, এগুলো সবই গ্রিসেলকে বলে দিল যে ইনি এখানকার কেউ নন। ভদ্রলোক তখনও বেঁচে ছিলেন, কিন্তু গ্রিসেল বুঝতে পারলেন তাঁর বা শহরে হাসপাতালের সব রকম সাহায্যের থেকে ইতিমধ্যেই অনেক দূরে চলে গিয়েছেন তিনি। এই অবস্থায় মাত্র একটাই কাজ করতে পারতেন গ্রিসেল রুন্ট্রি। ভদ্রলোকের মুখের খুব কাছে কান নিয়ে গিয়ে জানতে চাইলেন তিনি, আপনার এই দশা কে করলো? এক মুহূর্তের জন্য ভদ্রলোকের দৃষ্টি স্বচ্ছ হল। স্পষ্ট পরিষ্কার গলায় কিছুটা বিস্ময় মিশিয়ে তিনি বলে উঠলেন, কুমারী নয়। কিছুক্ষণ তাকিয়ে থেকে গ্রিসেল বুঝলেন ভদ্রলোক আর কোনোদিন কিছু বলতে পারবেন না। তার পেট থেকে বেরিয়ে থাকা ছুরির বাঁট বলে দিচ্ছিল এবার গ্রামের কনস্টেবলকে ডেকে আনা ছাড়া গ্রিসেলের আর কিছুই করার নেই। মিস্টার রুন্ট্রি, ঢাল বেয়ে দৌড়ে আসার পর হাঁপাতে হাঁপাতে টম কাউপার বলল, লন্ডন থেকে এক ভদ্রলোক আসছেন খুনের তদন্ত করতে। ভাবতে পারছেন? লন্ডন থেকে? বিশাল কড়াইয়ে ফুটতে থাকা কাপড়ের একটা কোণা দেখে নাক কচকালেন গ্রিসেল। আজকাল কাপড় পরিষ্কার করাও একটা ঝকমারি হয়ে উঠেছে। বিরক্ত মুখে টমের দিকে ঘুরলেন তিনি, বললেন, এতে আর অবাক হওয়ার কি আছে? এই খুনের ব্যাপারে কিছু করা আমাদের গ্রামের কনস্টেবল ওয়ালারের কম্য নয়। সে তো বটেই। বকশিসের মুদ্রাটা হাতের তালুতে লুকানোর চেষ্টা করতে করতেই টম বলল, ওই ভদ্রলোক আর তার বন্ধু সাদা ঘোড়ায় উঠেছেন, মানে হোয়াইট হর্স ইনে। তারা যে পাহাড়ের গায়ে ওই সাদা ঘোড়ায় ওঠেননি সেটুকু বোঝার মতো বুদ্ধি আমার আছে। ব্যঙ্গ করে মুখ বেঁকালেন গ্রিসেল। তারা আপনার সঙ্গে একবার কথা বলতে চাইছেন। তাই বুঝি? কড়াই ছেড়ে এবার উঠতেই হলো গ্রিসেলকে। তাদের বলে দাও গ্রামের যাকে খুশি তাকে জিজ্ঞেস করলেই আমার এই কুঁড়ে ঘরে আসার রাস্তা জানা যাবে। কথা বলার ইচ্ছে হলে তারা যেন দয়া করে এখানেই পায়ের ধুলো দেন। আমি এখানেই থাকবো। কিন্তু যাও। টম হাঁ করে সামনে দাঁড়ানো মহিলার দিকে তাকালো। গ্রামের গোমুখগুলো বলে গ্রিসেল রুন্ট্রি নাকি ডাইনি, যদিও টম ওসব কথায় বিশ্বাস করে না। কিন্তু এখন হাওয়ায় উড়তে থাকা সাদা চুলওয়ালা রাগি রাগি চোখের এই মহিলাকে দেখতে সত্যিই ডাইনি বুড়ির মতো লাগছিল। একটা ঢোক গিলে টম ভাবল, সব অংশের জন্য এর বেশি কিছু বলা যাবে না। পিছন ফিরে আবারও ছুটতে শুরু করলো সে। এই ভদ্রলোকটির নাম কি? পেছন থেকেই চেঁচালেন গ্রিসেল। মিস্টার শার্লক হোমস। না থেমেই পাল্টা চেঁচালো টম। নিজের হাতের কাজগুলো টুকটুক করে সেরে ফেলছিলেন গ্রিসেল।
এই খুনের তদন্ত যে গ্রামের পুলিশের হাতে ছাড়া হবে না, এটা মৃতের পরিচয় পাওয়া মাত্রই বুঝতে পেরেছিলেন বৃদ্ধা। মৃত ভদ্রলোকের নাম ডক্টর জেমস ডেকার। লন্ডনেই প্র্যাকটিস করতেন। হ্যাম্পশায়ারের সম্ভ্রান্ত পরিবারের একজন তো বটেই, এছাড়াও রাইমসডেলের আর্লের ভাই ছিলেন মানুষটি। জেমস আগে এই গ্রামে না এলেও তার ভাই অর্থাৎ তরুণ ব্যারনেট কিন্তু এই গ্রামে প্রায়ই আসেন। মাস দুয়েক আগে পাহাড়ের ওপাশের জঙ্গলে একটা শিকারের আয়োজন করা হয়েছিল। সেখানেই আমন্ত্রিত হিসাবে এসে স্থানীয় জমিদারের বড় মেয়ে ইভিলিন এমব্রির সঙ্গে আলাপ হয়েছিল তার। আলাপটা খুবই দ্রুত প্রেমের চেহারা নিয়েছিল। অবশ্য সেটা হওয়াই স্বাভাবিক ছিল। এই তল্লাটের সবচাইতে রূপসী কন্যা হিসেবেই শুধু নয়, ঘোড়সওয়ারি আর শিকারেও ইভিলিনের জোরই নেই যে। তবে এই গ্রামের লোকজন ইভিলিন এমব্রি প্রসঙ্গে কিছু বলতে চায় না। কুসংস্কার আর বেশ কিছুটা ভয় জড়িয়ে রয়েছে এই সুন্দরী, সপ্রতিভ, সাহসী মেয়েটির সঙ্গে। ইভিলিন আর আর্লের বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল ইতিমধ্যেই, কিন্তু 2 সপ্তাহ আগে ইভিলিনের বড় পিসি মারা যাওয়ায় বাধ্যতামূলকভাবে শোক পালন চলছিল। এবারে যা ঘটল তাতে ব্যাপারটা আরো পিছিয়ে যেতে বাধ্য। একটা দীর্ঘশ্বাস ফেললেন গ্রিসেল। গ্রামের যে মুখ্য মেয়েগুলো ইভিলিন এমব্রির সঙ্গে তরুণ ব্যারনেটের জুটির কথা বলতে গিয়ে লম্বা লম্বা শ্বাস ফেলে, উনি তাদের দলে পড়েন না। বরং উনি জানেন বিয়েটা সুখের হবে না, কিন্তু তাই বলে এমন একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে বিয়েটা পিছিয়ে যাওয়াও কাঙ্ক্ষিত ছিল না তার কাছেও। কুমারী নয়। মৃত্যুর আগে জেমস ডেকারের বলা কথাটা মনে পড়ল গ্রিসেলের। ইউনিকর্নের চোখে দাঁড়িয়ে কৌমার্য নিয়ে সেই অদ্ভুত গেঁয়ো ঠাট্টার কথা মনে পড়ে গেল তার। কিন্তু জেমস ডেকার ওই গল্প জানবেন কিভাবে? সবচাইতে বড় কথা, মারা যাওয়ার আগে ওই কথাটা তিনি বলবেনই বা কেন? টেবিল মোছা সেরে এবার সবজিগুলো নিয়ে বসবেন ভাবছিলেন গ্রিসেল, আর ঠিক তখনই বাইরে একটি পুরুষ কণ্ঠ ভেসে এলো। লন্ডনের পালির সর্বাঙ্গে মেখে সে বলছিল, আমাকে কথা বলতে দাও হোমস। তোমার যে চোটপাট করার অভ্যেস, তাতে গ্রামের এক বৃদ্ধা ভয় পেয়ে যেতে বাধ্য। ভুল ধারণা ওয়াটসন। এরপরেই ধারালো গলা বলে উঠল, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা আমি খুব ভালোভাবেই জানি। কাহিনী স্কোপে আপনারা শুনছেন শেরিন ম্যাক্রম রচিত ভেল অফ দ্য হোয়াইট হর্স। গল্পটি অনুবাদ করেছেন রিজু গাঙ্গুলি। আমাদের উপস্থাপনা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। দরজায় টোকা দেওয়ার সুযোগই পেলেন না 2 লন্ডনবাসী। গুড আফটারনুন। সামনে দাঁড়ানো লম্বা কালো পোশাক পরা টিকলো নাকের মানুষটিকে সম্বোধন করলেন গ্রিসেল। এক পলকের একটু দেখাতেই তিনি বুঝতে পেরেছিলেন এই তদন্তের দায়িত্ব কার হাতে রয়েছে। মিস্টার রুন্ট্রি। ঈষৎ বেটে হলদেটে চুল, ঝুপো গোঁপ আর নরম চোখের এক ভদ্রলোক একটু পেছনেই দাঁড়িয়েছিলেন। গ্রিসেল মাথা ঝাঁকিয়ে সাই দিলে তিনি এবার হেসে বললেন, নমস্কার, আমি ডক্টর জন ওয়াটসন, আর ইনি আমার বন্ধু এবং বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস। আমরা ভেতরে আসতে পারি? আপনার সঙ্গে কিছু কথা ছিল। মাথা নেড়ে একপাশে সরে গেলেন গ্রিসেল, তারপর বললেন, ডক্টর, আপনার মতো আফগানিস্তানে গিয়ে যুদ্ধ আর খুনোখুনি না দেখলেও এতগুলো বছরে আমিও নেহাত মৃত্যু কম দেখিনি। তাই ফুলের গায়ে মূর্ছা যাব এমনটা ভাববেন না। ঘরে ঢুকতে গিয়েও থমকে গেলেন ডাক্তারটি। প্রশ্ন করলেন, আমি আফগানিস্তানে ছিলাম, এটা আপনি কেমন করে জানলেন? উফ ওয়াটসন। তার সঙ্গী রীতিমতো বিরক্ত হলেন এবার। মিস্টার রুন্ট্রি যথেষ্ট দুনিয়াদারি করেছেন। অভিজ্ঞতার সাথে চোখ আর কান সাফ থাকলেই এগুলো বোঝা যায়। তা বটে। আসলে গ্রামের লোকজন বলছিল উনি নাকি মানে অনেক কিছু জানেন।
গ্রামের লোকেদের মাথা মানেই তো যত রাজ্যের কুসংস্কারের ডিপো। একটা চেয়ারে বসে হোমস গ্রিসেলের দিকে তাকালেন, বললেন, এই যে মৃতদেহটা ওই ঘোড়ার চোখে পাওয়া গেছে, এই নিয়েও নির্ঘাত এখানকার লোকজন কিছু না কিছু বানিয়ে ফেলেছে, তাই না? টেবিলে বিস্কিট আছে, আমি চা বসাচ্ছি। আপনারা সবটা শুনে যা ভাবার তাই ভাববেন। চার বিস্কুট শেষ হওয়ার আগেই সংক্ষেপে কাটা কাটা বাক্যে সবটা বলে দিলেন গ্রিসেল। আর তারপরেই হোমসকে প্রশ্ন করলেন, আচ্ছা, আপনাকে কি স্যার হেনরি ডেকার নিয়োগ করেছেন? ঠিক তাই। ভদ্রলোক দাদার মৃত্যুতে যতটা স্তম্ভিত হয়েছেন, রেগেছেন তারও বেশি। আপনি বলছেন যে যখন আপনি জেমস ডেকারের কাছে পৌঁছেছিলেন তখনও ভদ্রলোক বেঁচে ছিলেন? ছিলেন, তবে প্রাণবায়ু বেরোতে সামান্যই বাকি ছিল। তলপেটে ছুরিটা যেভাবে ঢুকেছিল তাতে প্রচুর রক্ত বেরিয়েছিল। শিশির আর ঘাসে গড়িয়ে যাওয়া রক্ত দেখে আমার মনে হয়েছিল উনি ওইভাবে অন্তত ঘন্টাখানেক তো পড়েছিলেন। আপনি আর কাউকে দেখেননি? ওখানে তো আশেপাশে কোনো গাছও নেই যে কেউ তার আড়ালে লুকোবে। না, আশেপাশে আর কোথাও কেউ ছিল না। ঘোড়ার চোখের দিকে প্রথম নজর পড়ার সময়ও আমি উল্টো দিকের একটা পাহাড়ের মাথাতেই ছিলাম। ওখান থেকে নামা আর ওঠার সময়েও আমি ক্রমাগত আশেপাশে তাকিয়ে দেখেছিলাম। আমি কাউকে দেখিনি। বুঝলাম। আপনি যদি কাউকে দেখতেন তাহলে কনস্টেবলকে নিশ্চয়ই বলতেন। আর মিস্টার ডেকারের শেষ কথাগুলো? বললাম তো আপনাদের, একদম স্পষ্ট পরিষ্কার গলায় উনি বলেছিলেন কুমারী নয়। তবে কেন বলেছিলেন তা আমার জানা নেই। আচ্ছা, একটা কথা বলুন, এই কথাটা কি উনি আপনাকে উদ্দেশ্য করে বলেছিলেন? না। একেবারে ঝাঁঝিয়ে উঠলেন গ্রিসেল। আর বলে থাকলে উনি ভুল বলেছিলেন। কথাটা শুনে আপনার কি মনে হয়েছিল? আমাদের এই গ্রামে একটা পুরনো ধারণা, বা সঠিকভাবে বলতে গেলে একটা কুসংস্কার চলে আসছে। তাতে বলা হয় যে ওই ঘোড়াটা একটা ইউনিকর্ন, আর তার চোখে দাঁড়িয়ে কোনো কুমারী তার মনের মানুষটিকে চুমু খেলে ইউনিকর্ন নাকি মাটি থেকে উঠে ছুটে পালাবে। তবে ডক্টর ডেকার ওখানে গ্রামের কোনো কুমারীকে চুমু খেতে গেছিলেন এমনটা আমার মনে হয়নি। এটা ঠিক যে ওর হত্যাকারী কোনো মেয়ে বলে ভাবাই যায়, কারণ যে ছুরিটা ওর পেটে ঢুকেছিল সেটা মেয়েদের সেলাইয়ের কিটে থাকে, সেলাইয়ের ফোড় কাটার জন্য। তবে আমার মনে হয়েছিল তার হত্যাকারী কোনো মেয়ে বলে মনে হলেও আসলে সে মেয়ে নয়। এটাই হয়তো উনি বলতে চেয়েছিলেন। গম্ভীর মুখে হোমস বললেন, আচ্ছা, উনি ওই সময় ওখানে কি করছিলেন? যদি ধরেও নিই যে উনি পাহাড় পেরিয়ে নিজেদের এস্টেটে যাচ্ছিলেন, তাহলেও তো অত রাতে ওর উপস্থিতির কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। এই গ্রামে ওর উপস্থিতিটাই তো কিছুটা অস্বাভাবিক। ডক্টর জেমসের ভাই এই গ্রামের জমিদারের বড় মেয়েকেই বিয়ে করতে চলেছেন। শুনেছি। ওই পরিবারের তো সম্প্রতি একজন মারা গেছেন, তাই না? একদমই তাই, জমিদারের ছোট বোন ক্রিস্টাবেল। 35 বছর বয়স হয়েছিল মোটে, কিন্তু বেচারি বড্ড ভুক ছিল অনেকদিন ধরেই। স্যার হেনরির সঙ্গে ইভেলিনের বিয়ের কথা হচ্ছিল বলে একরকম পারিবারিক দায়িত্ব হিসেবেই ডক্টর ডেকার ক্রিস্টাবেলের চিকিৎসা করছিলেন। তাহলে তো নিশ্চয়ই ওকে এখানে ঘন ঘন আসতে হতো। লন্ডনে ডক্টর ডেকারের একটা ভালো ক্লিনিক আছে, সেখানেই ভর্তি ছিল বেচারি। তলপেটে যন্ত্রণা হয়ে বড় কষ্ট পেত মেয়েটা। একবার তো আমার কাছেও এসে কেঁদে পড়েছিল, বলেছিল ও বাঁচলো না মরলো তাতে কিচ্ছু যায় আসে না, শুধু এই ব্যথাটা কোনোভাবে যেন আমি থামিয়ে দিই। আমি বলেছিলাম প্রার্থনা ছাড়া হতভাগিনীর জন্য আমার কাছে আর কিচ্ছু নেই। তারপর তো
ও ডক্টর ডেকারের ক্লিনিকেই গেল, আর তারপর একেবারে কফিনে। আচ্ছা, বা এনি চান্স উনি সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যাননি তো? জানতে চাইলেন ওয়াটসন। সন্তানের জন্ম? গ্রিসেলের ব্যঙ্গবঙ্কিম দৃষ্টির সামনে ওয়াটসন কেমন যেন কুঁকড়ে গেলেন। আমাকে অতটা অজ্ঞ ভাববেন না ডক্টর। তাছাড়া ক্রিস্টাবেলের মধ্যে সব লক্ষণ দেখেছিলাম আমি। ওর পক্ষে মা হওয়া সম্ভব ছিল না। লক্ষণ মানে? হোমস নিজের হাত থেকে বিস্কুটের গুঁড়ো ঝাড়তে ঝাড়তেই বললেন, কিসের লক্ষণ? আচ্ছা, আপনি কি কোনো অভিশাপের কথা বলছেন? অভিশাপ নয় মিস্টার হোমস। টেবিলের পাশে টোলটা টেনে বসে পড়লেন গ্রিসেল এবং বলতে শুরু করলেন, ওসব জিনিসের তবু প্রতিকার হয়, কিন্তু এই জিনিস রক্তে মিশে আছে। এর কোনো চিকিৎসা নেই। এমব্রি পরিবার বহু পুরনো। এই তল্লাটেই ওরা আছে সেই ক্রুসেডের যুগ থেকে। গির্জার পাশের সমাধিক্ষেত্র দেখলেই সেটা আপনি বুঝতে পারবেন। তবে অত প্রাচীন বলেই বোধ হয় এই পরিবারে ঘটনাটা ঘটেছিল। কি ঘটেছিল? এই পরিবারের এক লর্ড। এভাবেই থেমে থেমে বলতে থাকলেন গ্রিসেল, একটু বেশি উঁচু ঘরে বিয়ে করে ফেলেছিলেন। মানে রাজ পরিবারের কারোর সঙ্গে বিয়ে হয়েছিল বুঝি? তুমি যা ভাবছো উত্তরটা তার চেয়েও অনেক বেশি অদ্ভুত, হয়তোবা অবিশ্বাস্য ওয়াটসন। উঠে দাঁড়িয়ে পায়চারি করতে শুরু করলেন হোমস। এ প্রসঙ্গ নিয়ে কথা বলাটা সব দিক দিয়ে বিপজ্জনক বলে মিস্টার সুরুন্ট্রি বোধহয় কথাটা ঘুরিয়ে বলছেন। আসলে উনি বলতে চাইছেন এমব্রি পরিবারে সেই রকম এক বধূ এসেছিল যাকে আমরা পরী বা ফেয়ারি বলি। দীর্ঘশ্বাস ফেললেন বৃদ্ধা, তারপর বলে চললেন, ঠিক তাই। নিজের নশ্বর স্বামীর সঙ্গে ঠিক 20 বছর আর 20 দিন কাটিয়েছিল সেই বধূ। তারপর রাতের অন্ধকারে এসে চলে গিয়েছিল নিজের জগতে, নিজের লোকেদের কাছে। মোট 5টি সন্তানের জন্ম দিয়েছিল সে। তাদের মধ্যে 4টি ছিল একেবারে স্বাভাবিক, কিন্তু একটি মেয়ে ছিল ওই বধূর মতো, যে বদলে যায়। তারপর থেকে এই পরিবারে প্রত্যেক প্রজন্মে একটি করে এমন সন্তান এসেছে যে পরীদের মতো। অদ্ভুত। আবারও বসে পড়ে মাথা নাড়লেন হোমস। কিন্তু এই ছুরিকাঘাতে মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক থাকা প্রায় অসম্ভব, তাই নয় কি? সেটা এখনই বলা মুশকিল। আচ্ছা, কোন কোন লক্ষণ দেখলে বোঝা যায় যে সন্তান পরীদের মতো? মানে আপনার ভাষায় যারা বদলে যায়। সে মেয়ে হবে। শান্ত গলায়, যেন চোখের সামনে কাউকে দেখতে পাচ্ছেন এমন ভঙ্গিতে বলতে থাকেন গ্রিসেল, ওই প্রজন্মের মধ্যে সবচেয়ে সুন্দরী হবে। লম্বা, তন্নি, ঘন কালো লম্বা চুল থাকবে তার। মুখের গড়ন হবে লম্বাটে, নিচের দিকটা ক্রমশ সরু হয়ে যাবে। বড় বড় চোখ থাকবে, হনুরেখা একেবারে স্পষ্ট হয়ে থাকবে। ওই চকলেটের বাক্সের ওপর যেমন সুন্দরী দেখা যায়, তেমন না হলেও এও হবে এক দুর্ধর্ষ সুন্দরী। আসলে প্রত্যেক প্রজন্মে একটি করে এমন ডাক সাইটে সুন্দরী, মুচকি হেসে বললেন ওয়াটসন। মানে যে কোনো পরিবার এমনটা পেতে চাইবেই তো। ওটা তো বোধহয় ভালো দিক, তাই না? কিন্তু হোমস গ্রিসেলের চোখে চোখ রেখে বললেন, খারাপ দিকটা কি? সুন্দরী মেয়েদের মেজাজ বড় চড়া হয়। ডক্টর ওয়াটসনের গলা শুনে বোঝা যাচ্ছিল প্রবাদের ব্যাপারটা নিয়ে ভদ্রলোক মাথা ঘামাতে চাইছেন না। কাজেই উনি গ্রিসেলকে প্রশ্ন করলেন, ক্রিস্টাবেল এমব্রি ডক্টর ডেকারের চিকিৎসাধীন থাকার সময় মারা গিয়েছিলেন বলে কি এমব্রিরা ওর উপর ক্রুদ্ধ হয়েছিলেন? না, কারণ ক্রিস্টাবেলের অবস্থা খুবই খারাপ ছিল।
ডক্টর ডেকারের তরফে কোনো ত্রুটি ছিল না। আসলে ওরও তো কিছু করার ছিল না। আচ্ছা, ঠিক কি হয়েছিল ক্রিস্টাবেলের? চিন্তিত মুখে বললেন তিনি। এটা তোমাকেই জানতে হবে ওয়াটসন। বলেই হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়লেন হোমস। তুমি ডক্টর ডেকারের ক্লিনিকে গিয়ে খোঁজ করতে পারো, আমি একটু অন্য দিক দিয়ে দেখি। ডক্টর ডেকার এই গ্রামে এসেছিলেন শুক্রবার সন্ধেবেলা। ক্রিস্টাবেলের শবানুগমন অনুষ্ঠান ছিল শনিবার, আর রবিবার ভোরেই তাকে খুন করা হয়েছিল একটা রূপোর তৈরি সেলাই ফোঁড়ার ছুরি দিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেষের ওই দুটো শব্দ। যদিও তাদের অর্থ সময়ের সাথে বেরিয়ে আসবে, আমি বরং দেখি ডক্টর ডেকারের শেষ দিনটা কেমন কেটেছিল সেটা বুঝে ওঠা যায় কিনা। আচ্ছা শার্লক, এই এলাকায় কোনো দর্জি আছে? ওয়াটসন, জেমস ডেকার এক স্থানীয় দর্জির সঙ্গে রাত বিরেতে ওই পাহাড়ে প্রেমালাপ করতে গিয়েছিলেন। এটা ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। আমাদের এখানে তেমন কোনো দর্জি নেই ডক্টর, কিন্তু মিস্টার হোমস, আপনি কি তাহলে ভাবছেন যে খুনটা কোনো মহিলা বা মেয়েই করেছে? আমাদের হাতে যথেষ্ট তথ্য নেই। হোমসের গলাটা কেমন অন্যমনস্ক শোনালো। শুধু ডক্টর ডেকারের শেষ কথাটাই নয়, সবই কেমন যেন ধাঁধার মতো ঠেকছে আপাতত। কাহিনী স্কোপে আপনারা শুনছেন শেরিন ম্যাক্রম রচিত ভেল অফ দ্য হোয়াইট হর্স। গল্পটি অনুবাদ করেছেন রিজু গাঙ্গুলি। আমাদের উপস্থাপনা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। স্যার হেনরি ডেকারের ঘরের চারপাশে ওক প্যানেলিং থাকায় ঘরটা অন্ধকার হয়েছিল। তার মাঝে ভদ্রলোক নিজেও স্মিত হাসি আর হালকা নীলচে চোখ নিয়ে কেমন যেন হারিয়ে গিয়েছিলেন। তবে তার পাশে যে মহিলা বসেছিলেন তাঁর দৈর্ঘ্য, ধারালো চেহারা, মানানসই মুখ চোখ, এক রাশ কালো চুল এবং শোক পালনের জন্য পরা কালো পোশাক এবং রাজসিক ভঙ্গিমা ইত্যাদি সমস্ত কিছু দেখলেই কালো বাতিদানের মধ্যে জ্বলতে থাকা ওই আগুনের কথাই মনে হয়। স্যার হেনরি বললেন, সুপ্রভাত মিস্টার হোমস। ডক্টর ওয়াটসন, আমার বাগদত্তা মিস এভেলিন এমব্রির সঙ্গে আপনাদের এখনো পরিচয় হয়নি বোধ হয়। মাথাটা সামান্য ঝুঁকিয়ে ইভলিন বলে উঠলেন এবারে। সুপ্রভাত। এই তদন্তে আপনারা কত দূর এগোলেন সেটা জানতে আমরা দুজনেই আগ্রহী। ওয়াটসনের ভ্রু জোড়া কুঁচকে গেল। হোমসের দিকে একবার তাকিয়ে নিয়ে তিনি বললেন, আলোচ্য বিষয়টি একজন মহিলার পক্ষে কিঞ্চিত বেমানান। আমার পরিবারের বিষয় নিয়ে আলোচনা হলে সেটা শোনার পূর্ণ অধিকার আছে আমার, ডক্টর। ইভিলিনের গলার স্বর বুঝিয়ে দিল এই নিয়ে আর কোনো কথা শুনতে তিনি রাজি নন। বেশ। মাথাটা ঝাঁকিয়ে ফায়ারপ্লেসের দিকে তাকালেন হোমস। লাফাতে থাকা আগুনের শিখার দিকে তাকিয়েই তিনি বললেন, 12 জুন ভোরবেলা তলপেটে ছুরির আঘাতে ডক্টর জেমস ডেকার নিহত হয়েছেন, এটা আমরা সবাই জানি। যেটা আমরা নিশ্চিত করেছি সেটা হলো খুনের অস্ত্র একটা রূপোর তৈরি সেলাই ফোঁড়ার ছুরি। এমন একটা ছুরি যেটা পেশাদার দর্জিদের বদলে বনেদি ঘরের সেলাই করার ঘরোয়া কিটেই থাকে। আমারও সব শখ কোনো কালেই ছিল না। ইভলিন অধৈর্য হয়ে উঠলেন। বরং স্বীকার করতে আমার বেশি ভালো লাগে। কিন্তু জিনিসটা রূপোর তৈরি, তাই এই গ্রামের অন্য পরিবারগুলো ধর্তব্যের বাইরেই থাকছে। এবার বলুন, আপনাদের বাড়ির কারো কি এমন সেলাই করার কিট আছে? আমার জানা নেই। কাঁধ ঝাঁকালেন মহিলা। আপনি ঝিচাকরদের জিজ্ঞেস করেছেন? করেছি, তবে তারা নিশ্চিতভাবে কিছুই বলতে পারেনি। ইনফ্যাক্ট ডক্টর ডেকারের শেষ দিনের গতিবিধি আমরা যতটুকু জানতে পেরেছি তাতেও ফাঁকি বেশি। শনিবার সন্ধে 7টা নাগাদ সরাইখানার লাউঞ্জে সামান্য মদ্যপান করে উনি বেরিয়ে পড়েছিলেন। এরপর থেকে পরদিন ভোরে সাদা ঘোড়ার চোখে উঁকে পাওয়ার মাঝের সময়টা উনি কি করেছিলেন, কোথায় গিয়েছিলেন, কিছুই জানতে পারিনি আমরা। তাই একরকম নিরুপায় হয়েই তদন্তের ফোকাস সরাতে হয়েছিল লন্ডনে। জেমস বুদ্ধিমান এবং ডাক্তার হিসেবে রীতিমতো নাম করা হলেও একেবারেই অহংকারী ছিল না। নিচু গলায় বললেন হেনরি। যদি বলতেই হয় তো
ওকে আমি অজাত শত্রুই বলবো। হোমস একটা বড় শ্বাস টেনে বললেন, লন্ডনে কাজের ব্যাপারে বা অন্য দিক দিয়ে ডক্টর ডেকার এমন কোনো শত্রু তৈরি করেননি যে এই সুদূর গ্রামে এসে তাকে খুন করতে পারে। আপনি নিশ্চিত? ইভেলিনের ভ্রুজোড়া কুঞ্চিত হলো। আমি ডাক্তার দেখাই না, কিন্তু এমনিতে ডাক্তারদের উপর কোনো না কোনো রোগী বা রোগীর পরিবারের কেউ রেগে থাকতেই পারে। পেশাটাই যেমন। ঠিকই বলেছেন। হোমসের দৃষ্টি নিবদ্ধ রইল ইভেলিনের মুখের ওপর। তা আপনারাও কি ওর উপর রেগেছিলেন? মোটেই না। ইভেলিনের দুধ সাদা গালে লাল রং ধরল এবারে। ক্রিস্টাবেল ভীষণ অসুস্থ ছিলেন। আমরা বুঝতে পারছিলাম যে ওর মৃত্যু স্রেফ সময়ের অপেক্ষা। জেমস যে ওর পেছনে যথাসাধ্য বা তারও বেশি খাটছিলেন সেটা আমরা সবাই জানি। আমরা সবাই হাল ছেড়ে দিলেও জেমস লড়াই চালিয়ে গিয়েছিলেন ক্রিস্টাবেলের জন্য। ডক্টর ডেকার কি কখনো এমন কোনো রোগী বা রোগীর পরিবারের কথা বলেছিলেন যারা ওর উপর অসন্তুষ্ট বা কোনো কারণে ক্রুদ্ধ হয়ে থাকতে পারে? হেনরি কি প্রশ্নটা করলেন ওয়াটসন? না, দীর্ঘশ্বাস ফেললেন হেনরি। সবার সঙ্গেই ওর বেশ সদ্ভাব ছিল বলেই আমি জানি। আপনার ভাইয়ের শেষ কথা কটাই আমায় ভাবাচ্ছে। গম্ভীরভাবে বললেন হোমস। আচ্ছা, ওর কি কারোর সঙ্গে প্রেম ঘটিত কোনো সম্পর্ক ছিল? ছিল তো। এক মার্কিন ধনকুবেরের মেয়ের সঙ্গে জেমসের বিয়ে মোটামুটি পাকা হয়েই গিয়েছিল। অ্যাঞ্জেলা নিউ ইয়র্কেই আছে, তবে একেবারে ভেঙে পড়েছে এই খবর শুনে। তার মানে গ্রামের কোনো মহিলা বা কুমারীর সঙ্গে ডক্টর ডেকারের কিছু... ইভেলিনের দিকে তাকালেন ওয়াটসন। মনে হয়তো একটা বড় কথা শোনার আশঙ্কা করেছিলেন। ইভেলিন একটা কাষ্ঠ হাসি মুখে ফুটিয়ে বললেন, জেমস ঠিক ওই রকম মানুষ ছিলেন না। নিজের কাজ বাদ দিয়ে যেটুকু সময় উনি পেতেন সেটা অ্যাঞ্জেলার জন্য চিঠি লেখায় আর ভাবনায় খরচ করতেই পছন্দ করতেন উনি। আমি ডক্টর ডেকারের রেকর্ডগুলো দেখছিলাম। সামান্য কেশে গলা সাফ করে নিলেন ওয়াটসন। তারপর বললেন, উনি ক্যান্সারের চিকিৎসায় একজন বিশেষজ্ঞ ছিলেন। ওর বাকি সব কেসের রেকর্ড ঠিকঠাকই আছে, কিন্তু মিস ক্রিস্টাবেল এমব্রির ফোল্ডারটাই পাওয়া যায়নি। আমরা এক টুকরো আলগা কাগজ শুধু পেয়েছি ওই দেরাজে, আর সেটাতে ডক্টর ডেকার লিখেছিলেন, কোনো আশা নেই, অর্কিডস। এই ব্যাপারটা যদিও কিছু আমি বুঝতে পারিনি। আচ্ছা, আপনারা কি জানতেন ক্রিস্টাবেল এমব্রির মৃত্যুর কারণটা কি? ক্যান্সার, ওটুকু আমরা সবাই জানতাম, কিন্তু তার বেশি কিছু আমি জানতে পারিনি। ক্রিস্টাবেল আমাদের বলেনি। কিন্তু রেকর্ডগুলো গেল কোথায়? আর ওই নোটেশনেরই বা কি অর্থ? ওয়াটসন যে রীতিমতো বিভ্রান্ত হয়েছেন সেটা বুঝতে পেরেই হয়তো হেনরি বললেন, সবানুগমনে অর্কিড পাঠানোর কথা হয়তো জেমস ভাবছিল। আমি শুধু এটুকু জানি যে ওতে জেমস একটা ফুলের বড় তোড়া এনেছিল। ঠান্ডা গলায় উত্তর দিলেন ইভেলিন। দুহাত উপরে তুলে ঈষৎ অসহায়ভাবেই বললেন হেনরি, আসলে কোন অনুষ্ঠানে কি মানায় এগুলো আমার কাছে গ্রিক ভাষার মতোই দুর্বোধ্য। কি? হোমস বিস্ফারিত চোখে হেনরির দিকে তাকিয়ে রইলেন। তারপর উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ পায়চারি করলেন। হেনরি আর ইভেলিন দুজনেই হোমসকে অনেক কিছু জিজ্ঞেস করলেন সেই সময়টায়, কিন্তু হোমস সেগুলোর একটারও উত্তর দিলেন না। বরং কিছুক্ষণ পায়চারি করার পর তিনি বলে উঠলেন, ওঠো ওয়াটসন, ওঠো 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 ওঠো, আমাদের এক্ষুনি এমব্রিদের বাড়িতে যেতে হবে। ধাঁধাগুলোর উত্তর ওখান থেকেই পাওয়া শুরু হবে। মিস্টার হোমস। গ্রিসেল রুন্ট্রির ডাক শুনে হোমস ঘুরে তাকালেন। গ্রিসেলের হাতে তখনও ধরা ছিল এমব্রি পরিবারের সিল লাগানো সেই খামটা। সেখান থেকে কাগজটা বের করে গ্রিসেল বললেন, আমাকে এখানে ডেকে পাঠালেন কেন? এমব্রি পরিবারের নিজস্ব ভল্টের সামনে দাঁড়িয়েছিলেন শার্লক হোমস। তার পেছনে দাঁড়িয়ে
হাত কচলাতে থাকা উইলবার ফোর্স, অর্থাৎ গ্রামের আন্ডারটেকার পরিবারের সবচাইতে ছোট ছেলেটাকে দেখেই উত্তর পেয়ে গেলেন গ্রিসেল। আশেপাশে লন আর বাগানে রং বেরঙের ফুলের ঝাঁক থাকলেও গ্রিসেলের হঠাৎ করেই খুব শীত করে উঠল। তার মনে হলো সামনে দাঁড়িয়ে থাকা লম্বা মানুষটা যেন মৃত্যুর মতোই নির্মম, অপ্রতিরোধ্য, হয়তোবা অবধারিত। এমরি পরিবারের অনুমতি নিয়ে ওয়ার্ড থেকে ক্রিস্টাবেলের মৃতদেহটা বের করতেই হলো মিসেস রুন্ট্রি, গম্ভীরভাবে বললেন হোমস। ওই ঘরটায় ডক্টর ওয়াটসন এখন অ্যাটপসি করছেন। তবে উনি কি পাবেন সেটা আমি আর আপনি দুজনেই বোধহয় আন্দাজ করতে পারি, তাই না? মহিলা ক্যান্সারে মারা গিয়েছিলেন। চোখ সরিয়ে নিলেন গ্রিসেল। ক্রিস্টাবেল এমরি ক্যান্সারে মারা গিয়েছেন, এটা একদম সঠিক। হোমসের গলা শুনে আবারও তাঁর দিকে তাকালেন তিনি। আপনি তো মনে হচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেছেন। গ্রিসেলের বুকের ভেতরে কত কদিন ধরে চাপ ধরে থাকা অস্বস্তি কিছুটা হলেও কমে গেল। আর ঠিক তখনই ঘরের ভেতর থেকে ওয়াটসনের চিৎকার শুনতে পাওয়া গেল। ওই যে এখন ওয়াটসনও বুঝতে পেরেছে। একটা বড় শ্বাস ফেললেন হোমস, বললেন, তাহলে ওই বরং বলুক। আপনি কি করছেন সেটা এভিলিন জানেন? উনি বন্ধুদের সাথে পাখি শিকার করতে বেরিয়েছেন। বাড়িতে এই মুহূর্তে আছি আমরা তিনজন আর এই ছেলেটি। গ্রিসেল মৃদু হেসে বললেন, ওর কথা বাদ দিন, কি ঘটছে সেটা বোঝার ক্ষমতা ওর নেই। বরং ডক্টর ওয়াটসনের কথা শোনা যাক। হোমস, আমার কাজ শেষ। ভেজা হাতাগুলো গোটাতে গোটাতে এগিয়ে এলেন ওয়াটসন। কি জানতে পেরেছি ব্রাদার, কি জানতে পেরেছি সেটা কি তোমাকে আলাদাভাবে বলবো? মিসেস রুন্ট্রি আমাদের জন্মের আগে থেকে চিকিৎসক আর ধাত্রী হিসেবে কাজ করছেন ওয়াটসন। আমার অন্তত ওকে তোমার একজন সহকর্মী আর সহমর্মী ভাবতে বিন্দুমাত্র অসুবিধা হয় না। তাছাড়া যেটা তুমি আমি এখন জানছি, আমার ধারণা সেটা উনি প্রথম থেকেই জানতেন। তাই ওর সামনেই বলো ওয়াটসন, ক্রিস্টাবেল এমরি কিসের ফলে মারা গেছিলেন? ক্যান্সার। ওয়াটসনের মুখটা ঈষৎ লালচে হয়ে উঠল। টেস্টিকুলার ক্যান্সার। তুমি নিশ্চয়ই যার পর নাই অবাক হয়েছিলে, তাই তো? আমি জীবনে এমন কিছু দেখিনি হোমস। জার্নালে পড়েছি অনেকবার যে লাখে একটারও কম ক্ষেত্রে এমন ঘটনা ঘটে। জন্মের আগে ভ্রূণাবস্থায় কোনো কোনো শিশুর মধ্যেই অদ্ভুত ব্যাপারটা ঘটে যায়। তলপেট বরাবর শরীরটা চিড়ে ফেলার পর দেখলাম মৃত ব্যক্তির শরীরে পুরুষাঙ্গ ছিল। শুক্রাশয় ছিল পেটের ভেতরে, আর সেটাই ক্যান্সারাস হয়ে যাওয়ায় বেচারিকে অসহ্য ব্যথায় কষ্ট পেতে হয়েছিল। জরায়ু বলে কিচ্ছু ছিল না, নাথিং। মৃতের জনিপথ মাত্র কয়েক ইঞ্চি লম্বা ছিল আর কোথাও না গিয়েই শেষ হয়ে গিয়েছিল। কাজে আমার সিদ্ধান্ত, মৃত ব্যক্তি পুরুষ ছিলেন। এমরি সন্তান যে বদলে যায়। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো হোমসের মুখ থেকে। কিন্তু শার্লক, তুমি কিভাবে বুঝলে? গ্রিক ভাষায় অর্কিস মানে শুক্রাশয়। মাথা নিচু রেখে তিনি উত্তর দিলেন, তাছাড়া আমার বরাবরই মনে হচ্ছিল এই বদলে যাওয়া ব্যাপারটা আসলে একটা খুব যন্ত্রণাদায়ক গোপন সত্যিকে ঘুরিয়ে বলার চেষ্টা মাত্র, তাই তো মিসেস রুন্ট্রি? দেখুন, ধাত্রী হিসেবে আমরা এমব্রি পরিবারের এমন মেয়েদের শরীরের ভিতরটা কখনো দেখার সুযোগ পাইনি মিস্টার হোমস। গ্রিসেলের গলা কেঁপে উঠল এবারে। আবার সন্তানের জন্ম দেবার ব্যাপারে তাদের সাহায্য করার সুযোগও আমরা কখনো পাইনি। এমব্রি পরিবারের এমন প্রতিটি সন্তান যে বন্ধা হয় সেটাও আমরা জানি। ওদের বিয়ে দেওয়া হতো এখান থেকে দূরের কোনো জমিদারি বা অভিজাত বংশে। কেউ কেউ অনেকদিন বাঁচত, আবার ক্রিস্টাবেলের মতো কোনো কোনো দুর্ভাগা অকালে মারাও যেত। কিন্তু তারা কেউ সন্তান ধারণ করতে পারত না। যেসব পরিবারের জমি জমা থাকবে কিনা সেটাই নির্ভর করে উত্তরাধিকারী থাকা বা না থাকার উপর।
সেখানে এমন বধূ, অভিশাপ কিনা বলুন। আচ্ছা, ডক্টর ডেকার জানতেন এই ব্যাপারটা? জানতে চাইলেন ওয়াটসন। না, আর আমরা কেউ এসবকে বলিও নি। ক্রিস্টাবেল জানতো যে ওর চিকিৎসা করতে গিয়ে ব্যাপারটা উনি জেনে ফেলবেন, আর ও সেই জন্য লন্ডনের ক্লিনিকে যাওয়াটা যথাসম্ভব পিছিয়ে দিতে চেয়েছিল। আর ও আমাকে এটাও বলেছিল যে ডক্টর ডেকারের ভাইয়ের সঙ্গে ইভিলিনের বিয়ে হতে চলেছে। এই অবস্থায় ব্যাপারটা জানাজানি না হওয়াই দরকার। আর ইভলিন ডাক্তার দেখান না। হোমসের চোখ জোড়া জ্বলে উঠল এবারে। হোমস, ওয়াটসন চোখ বড় করে বলে উঠলেন, তাহলে ইভলিন এমব্রি কি পুরুষ? শরীর তত্ত্বের সংজ্ঞা মানলে তো অবশ্যই পুরুষ। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রাইমসডেল এস্টেটের ভবিষ্যৎ যেহেতু স্যার হেনরির উত্তরাধিকারী থাকার ওপরেই নির্ভর করছে, ওই পরিবারে এভলিন এমব্রি বধূ হিসেবে গেলে সেটা গভীর চিন্তার বিষয় হতো। আমার ধারণা সত্যিটা বুঝতে পেরে ডক্টর ডেকার সবানুগমনে এসে এভলিন এমব্রিকে এই ব্যাপারটা নিয়েই বলেছিলেন। পরিবারটির গোপন তথ্য যাতে আর কারো হাতে না পড়ে সেটা নিশ্চিত করার জন্যই রাত থাকতে থাকতেই ওই মেডিকেল রেকর্ডগুলো চেয়েছিলেন এভলিন। বিনিময়ে হয়তো তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন স্যার হেনরির জীবন থেকে সরে দাঁড়ানোর, এবং এই নিয়ে কথা বলার জন্যই ওই সাদা ঘোড়ার চোখে দেখা করেছিলেন ওরা দুজন। কিন্তু শার্লক, ডক্টর ডেকার নিজের ভাইকে সরাসরি জানালেন না কেন? কি করে জানাবেন ওয়াটসন? কথাটা শুনলে যে হেনরি প্রায় বজ্রাহত হবেন, এটুকু বোঝার ক্ষমতা তো ওর ছিল না। তার বদলে ইভলিন ব্যাপারটা কোনো অজুহাতে ভেঙে দিতে পারলে সব দিক রক্ষা হতো আর কি। ঠিকই বলেছ হোমস। হ্যাঁ, কিন্তু ইভলিনকে উনি চিনতে পারেননি। মাথা নাড়লেন গ্রিসেল, বললেন, না, ও বিনা লড়াইয়ে হার মানার মানুষ নয়। আমি নিশ্চিত ও ছুরিটা স্ট্রেফ আত্মরক্ষার্থে সঙ্গে নিয়ে যায়নি। কুমারী নয়। হ্যাঁ, ঠিকই বলেছিলেন জেমস ডেকার। কিন্তু শার্লক, এবারে কি হবে? আর ঠিক এমন সময় নিচের ঢাল বরাবর অনেকটা দূরত্ব থেকে একটা গুলির শব্দ ভেসে এলো। আশেপাশে সেটা প্রতিধ্বনিত হলো, আর তারপরেই মিশে গেল হাওয়ায়। যা হওয়ার তা তো হয়েই গেল। দীর্ঘশ্বাস ফেলে বললেন গ্রিসেল, খবর দেওয়ার আগে ওর শরীর পরিপাটি করার কাজটা আমি করলেই বোধ হয় ভালো হবে। হ্যাঁ, আমি জানতাম ওয়াটসন। গ্রিসেলের কথায় সায় দিয়ে হোমস বললেন, সেদিন স্যার হেনরির ঘর থেকে বেরিয়ে আসার সময়ই এভলিনের মধ্যে আমি এই লক্ষণগুলো দেখতে পেয়েছিলাম। কেমন লাগলো আজকের পর্ব? অবশ্যই জানান কমেন্টে। বাংলা তথা বিশ্ব সাহিত্যের নবীন ও প্রবীণ লেখকদের ব্যতিক্রমী লেখা নিয়ে আমরা নিয়মিত আসছি এই চ্যানেলে, আপনাদের প্রিয় কাহিনী স্কোপে, গল্পের বায়োস্কোপ। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। আজকের পর্ব পাঠে কথকের চরিত্রে কুন্তল, শার্লক হোমসের চরিত্রে শঙ্খ, ওয়াটসনের চরিত্রে কুন্তল, গ্রিসেল, তানিশা, এভেলিন, অধ্যায়, টম, সুশ্রী, জেমস ও স্যার হেনরির চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি শুভঙ্কর। মূল রচনা শরিন ম্যাক্রাম, অনুবাদ রিজু গাঙ্গুলি, স্ক্রিপ্ট দ্য ইঙ্ক পোর্টাল, সাউন্ড ডিজাইন সুশ্রিক, কভার রৌনক, গ্রাফিক্সে কাজ করেছেন দ্য ইনভিজিবল ম্যান, পরিকল্পনা কৌশিক রায়। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আর শুনতে থাকুন আমাদের চ্যানেল কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ।